আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলোচনার কেন্দ্রে সরকারের মেয়াদ 1 মাস পূর্তি। এরপর জানিয়ে দেব সংকট নেই, নানা অজুহাতে বেড়েই চলছে চালের দাম। আরো জানিয়ে দেব সন্ত্রাসী চাঁদাবাজিদের মানুষ বাংলার মসনদে দেখতে চায় না বলছে চরমোনাই এপি। আরো জানিয়ে দেব রাখাইনে তীব্র সংঘাত, আবারও টেকনাফে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। সর্বশেষ জানিয়ে দেব ডলার সংকট, আদানির বকেয়া নিয়ে চাপে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বিবিসি বাংলা নিউজে। আলোচনার কেন্দ্রে সরকারের মেয়াদ 1 মাস পূর্তি। ডক্টর ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার 1 মাস পূর্ণ করছে আজ। 53 বছরের বাংলাদেশের ইতিহাসে ভিন্ন এক প্রেক্ষাপট তৈরি হয় গত মাসে 8 আগস্ট। রাষ্ট্র সংস্কারের অনিবার্য প্রয়োজনে যাত্রা শুরু করে ইউনূস সরকার। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে সঙ্গে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা। এমনকি দলীয় নেতৃবৃন্দ ও সরকার ঘনিষ্ঠ উচ্চ পর্যায়ের আমলারাও গা ঢাকা দেন। গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় বিক্ষুব্ধ জনগণ। কর্তৃত্ব পরায়ণ হাসিনা সরকারের নৃশংস দমন পীড়নে প্রাণ হারায় শিশু, কিশোর, শিক্ষার্থী, নারী সহ হাজারো মুক্তিকামী মানুষ। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ জনতার এ বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন আন্দোলনকারীরা। স্বৈরশাসন, দুর্নীতি, বৈদেশিক ঋণ, অর্থ পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, রিজার্ভ সংকট সহ হাজারো সমস্যা থেকে উত্তরণে ডক্টর ইউনূসকে সরকার গঠনে আহ্বান জানায় ছাত্র জনতা। 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন বিশ্বনন্দিত নোবেলজয়ী অধ্যাপক ইউনূস। পর্যায়ক্রমে আরো 20 জন উপদেষ্টা যোগ দেন তার সঙ্গে। এরই মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 শিক্ষার্থী। এরই মধ্যে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘু নির্যাতন, স্থানীয় সরকারের পলাতক জনপ্রতিনিধি, বিচার বিভাগ সহ নানা প্রতিষ্ঠানে গণপদত্যাগ, বিভিন্ন বঞ্চিত পেশাজীবীদের বিক্ষোভ, রাজনৈতিক দলগুলোর যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি ও আকস্মিক বন্যার মতো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বর্তমান সরকারকে। সংকট নেই, নানা অজুহাতে বেড়েই চলেছে চালের দাম। কোন রকম সংকট না থাকা সত্ত্বেও বেড়েই চলেছে চালের দাম। গত 1.5 মাসে খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। দেশের 14 জেলায় বন্যার কারণে যানবাহন চলাচল বন্ধ থাকার পাশাপাশি ত্রাণ কাজে বিপুল পরিমাণ চাল লাগছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে এ অজুহাতে 50 কেজির প্রতি বস্তা চালে 100 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মোকামগুলোতে ধান ও চালের মজুদ গড়ে তুলে সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া বিশ্ববাজারে চালের দাম দেশের বাজারের চেয়ে বেশি, ফলে আমদানির সম্ভাবনাও কম। অক্টোবর মাস পর্যন্ত চালের বাজারে অস্থিরতা থাকতে পারে, তবে নভেম্বরে আমন কাটা শুরু হলে চালের দাম কমতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার পাশাপাশি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকা সত্ত্বেও শুধুমাত্র বন্যা ত্রাণ ও আন্তর্জাতিক বাজারের অজুহাতে বাড়ানো হচ্ছে চালের দাম। একই সঙ্গে মোকামগুলোতে ধান ও চালের মজুদ গড়ে তুলে সিন্ডিকেট গড়ে তোলার মতো অভিযোগও করেছেন। বিশেষ করে ধান উৎপাদন এলাকা হিসেবে পরিচিত রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া, দিনাজপুর, পাবনা ও বগুড়ার মোকামে ধান চাল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে সিন্ডিকেট প্রথা ভাঙতে চাল আমদানির এলসি উন্মুক্ত করার দাবি ব্যবসায়ীদের। শনিবার রাজধানীর কয়েকটি খুচরা ও পাইকারি বাজারের খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা বাজারের জাত ও মানভেদে প্রতি কেজি দেশি বাসমতি 90 থেকে 95 টাকা, মিনিকেট চাল বিক্রি হচ্ছে 68 থেকে 75 টাকা, নাজিরশাইল চাল 68 থেকে 80 টাকা, মাঝারি মানের বিআর 28, 29 নম্বর চাল 58 থেকে 60 টাকা, মোটা স্বর্ণা বিক্রি হচ্ছে 57 টাকা ও হাইব্রিড মোটা 54 টাকা। গত জুলাই মাসেও খুচরা বাজারে প্রতি কেজি দেশ বাসমতি 84 থেকে 90 টাকা, মিনিকেট চাল বিক্রি হচ্ছে 62 থেকে 68 টাকা, নাজিরশাইল চাল 65 থেকে 78 টাকা, মাঝারি মানের বিআর 28, 29 নম্বর চাল 54 থেকে 56 টাকা, মোটা স্বর্ণা বিক্রি হচ্ছে 54 টাকা ও হাইব্রিড মোটা 48 টাকা।
সন্ত্রাসী চাঁদাবাজিদের মানুষ বাংলার মসনদে দেখতে চায় না বলছে চরমোনাই পীর। দেশের মানুষ কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজকে আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, আমাদের দেশকে সুন্দর করার লক্ষ্যে যারা জীবন দিয়েছে তাদের মধ্যে অনেকেই আমার ছাত্র। আর এখানে তোমরা নেমেছ লুট, সন্ত্রাসী এবং চাঁদাবাজি করতে। তোরা ভালো করে জেনে রাখিস, বাংলাদেশের মানুষ ন্যায় প্রতিষ্ঠার করার জন্য জীবন দিয়েছে। তোদের মতো সন্ত্রাসীদের বাংলার মসনদে দেখতে চায় না। শনিবার বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর দক্ষিণ ও মহানগর শাখার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সহ ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই। এ সময় বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক GM রুহুল আমিন, উত্তর জেলা সভাপতি আলহাজ হাদিউল ইসলাম ও দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী সহ স্থানীয় নেতারা। রাখাইনে তীব্র সংঘাত, আবারও টেকনাফে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মি সহ বিদ্রোহী সংগঠনের লড়াই তীব্র হচ্ছে। এ ঘটনার জেরে প্রাণ বাঁচাতে কৌশলে কক্সবাজারের টেকনাফে ঢুকে পড়েছেন রোহিঙ্গারা। শনিবার সারাদিন বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এতে আতঙ্কিত ছিলেন টেকনাফের বাসিন্দারাও। সূত্র জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির ও আরও একটি সশস্ত্র বিদ্রোহী সংগঠনের সংঘাত চললেও সেটি এখন আরো তীব্র হয়েছে। গত শুক্রবার রাত থেকে মংডুর বিভিন্ন এলাকা থেকে থেমে থেমে মর্টার শেল, গ্রেনেড, বোমা বিস্ফোরণের শব্দ ভেসে আসছে মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের টেকনাফের বিভিন্ন এলাকায়। রাখাইনে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লেও রোহিঙ্গাদের অনেকেই পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন। সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, গত 2 সপ্তাহে বাংলাদেশে ঢুকে পড়েছেন প্রায় 12,000 রোহিঙ্গা। সীমান্তের ওপারে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টায় রয়েছেন আরো প্রায় 50,000 রোহিঙ্গা। 6 মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত চলছে। এখন সংঘাত সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। টেকনাফ পৌরসভার কাউন্সিলর আরাফা বেগম বলেন, মিয়ানমারের রাখাইনের ওপারে মর্টার শেল ও শক্তিশালী গ্রেনেড বোমার বিস্ফোরণে এপারের ঘরবাড়ি কাঁপছে। বিস্ফোরণের শব্দ শুনে মনে হয় বসতঘরের চালার ওপর বোমা এসে পড়েছে। রাতে বিকট শব্দে ঘুম ভেঙে শিশুরা কান্নাকাটি শুরু করে দেয়। ওখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফরউদ্দিন চৌধুরী বলেন, বিজেপি ও কোস্টগার্ড বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এরই মধ্যে অনেক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। বাংলাদেশে ঢোকার জন্য রাখাইন রাজ্যের বিভিন্ন পয়েন্টে কয়েক হাজার রোহিঙ্গা জড়ো হয়েছে বলেও খবর পেয়েছি। রাখাইনের মংডু টাউনশিপের বিপরীতে 4 কিলোমিটার প্রস্থের নাফ নদী পেরোলেই বাংলাদেশের টেকনাফ উপজেলা। টেকনাফের জনপ্রতিনিধিরা জানান, রাতের অন্ধকারে মংডু টাউনশিপের সুদাপাড়া, ফয়জিপাড়া, শিকদারপাড়া ও নুরুল্লাপাড়া গ্রাম থেকে রোহিঙ্গারা নৌকা নিয়ে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েছেন। বেশিরভাগ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছেন জাদিমোরা, দমদি মিয়া, তেরুনতলি, বরৈতলি, নাইটাঙ্গাপাড়া, জালিয়াপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া, নয়াপাড়া, শাহপাড়ির দ্বীপ, জালিয়াপাড়া এসব। ডলার সংকট, আদানির বকেয়া নিয়ে চাপে বাংলাদেশ। ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশের বকেয়ার পরিমাণ $800 মিলিয়ন ছাড়িয়ে গেলেও ডলার সংকটের কারণে তা পরিশোধ করতে পারছে না সোনালী ব্যাংক। বকেয়া জমতে থাকলেও বাংলাদেশকে চুক্তি অনুযায়ী বিদ্যুৎ দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আদানি গ্রুপ। তবে সেই সঙ্গে তারা দ্রুত বকেয়া পরিশোধের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর। আদানি গ্রুপের কোম্পানি আদানি পাওয়ার 25 বছর মেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে বিদ্যুৎ বাংলাদেশে আসছে। চুক্তির আওতায় 1496 মেগাওয়াট বিদ্যুৎ কেনার সুযোগ থাকলেও চাহিদা অনুযায়ী এখন প্রতিদিন 700 থেকে 800 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। সেজন্য প্রতি মাসে আদানির কাছ থেকে 90 থেকে 100 মিলিয়ন ডলারের বিল পায় পিডিবি। বিল পরিশোধের জন্য আদানি গ্রুপকে বাংলাদেশ থেকে ডলার পাঠানো হয় সোনালী ব্যাংকের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার নিয়েই তা শোধ করে সোনালী ব্যাংক। এই লেনদেনের একটি ইমেইল দেখেছে বিডি নিউজ।
24.com, যেখানে বলা হয়েছে আদানির বিদ্যুৎ বিল পরিশোধের জন্য 2023 সালের জুন থেকে 2024 সালের মে পর্যন্ত সময়ে $1121 মিলিয়ন পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে সোনালী ব্যাংক। কিন্তু ডলার সংকটের কারণে পুরো ডলার সোনালী ব্যাংক শোধ করতে পারেনি। বিভিন্ন সময় আংশিক বিল পরিশোধে বাংলাদেশ থেকে গেছে $476 মিলিয়ন। এর মধ্যে 2023 সালের ডিসেম্বরে সর্বশেষ $3.5 মিলিয়ন সোনালী ব্যাংক পাঠিয়েছে। এই হিসাবে মে পর্যন্ত সময়ে বাংলাদেশের বকেয়া পড়েছে $645 মিলিয়ন। এর সঙ্গে জুন ও জুলাইয়ের বকেয়া হিসাব করলে মোট অঙ্ক $800 মিলিয়ন ছাড়িয়ে যায়। এ বিষয়ে প্রশ্ন করলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফজাল করিম বিডি নিউজ 24.com কে বলেন, হ্যাঁ, আমরা সব পেমেন্ট একেবারে পরিশোধ করতে পারছি না, পার্শিয়াল পেমেন্ট করে যাচ্ছি। আদানি গ্রুপের বরাত দিয়ে ভারতের ইকোনমিক টাইমসও গত 23 আগস্ট এক প্রতিবেদনে $800 মিলিয়ন বকেয়া থাকার কথা বলেছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের কোনো পরিকল্পনা আদানি পাওয়ারের না থাকলেও বকেয়া এভাবে বাড়তে থাকলে ঋণদাতা ও কয়লা সরবরাহকারীদের বিল শোধের চাপে পড়বে ভারতীয় এই কোম্পানি। সে কারণে তারা ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করছে।